সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। আজকের এই বক্তব্য শোনার আগে চোখ থেকে চামচামির চশমা খুলতে হবে, নয়তো আপনার দলবাজির চশমা খুলে শুনতে হবে। কারণ হচ্ছে গতকালকে আমরা সারা বাংলাদেশ জুড়ে যেই ঘটনা আলোচনার জন্ম দিয়েছে সেটা হচ্ছে যে ডাকসুর ভিপি নুরুল হক নুরুর উপরে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগের একাংশের নেতাদের আক্রমণে নুরুল হক নূরসহ ২৫ জন নেতাকর্মী আপনার এই মুহূর্তে হসপিটালে ভর্তি আছেন। তো এর মধ্যে ৪ জনের অবস্থা খুবই খারাপ ছিল। ৪ জনের মধ্যে ৩ জন আইসিইউতে ছিল। তো তাদের অবস্থা একটু বেটার, বাট একজনের অবস্থা খুবই মানে খারাপ অবস্থায় আছে। ছেলেটার নাম হচ্ছে ফারাবি। তাকে লাইফ সাপোর্টে এই মুহূর্তে রাখা হয়েছে। আ মানে হয়তোবা আল্লাহ ভালো জানে, আল্লাহ তাকে হায়াত দারাজ করুক, তাকে সুস্থ করুক। মনে হচ্ছে যে আবরারের মতন আরেকটা ঘটনা আমাদের এই মুক্তিযুদ্ধ মঞ্চ আর এই যে ছাত্রলীগের একাংশ তারা তৈরি করতে যাচ্ছে। আবরারের ঘটনার আসলে সুষ্ঠু বিচার এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে এটা যথেষ্ট কি বলা হয় যে ইম্পর্টেন্স দেওয়া হলেও আসামিদের ব্যাপারে যে রাষ্ট্রীয় যে আইনে বা শাস্তির যে বিধান হওয়ার কথা সেটা কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। বুয়েট কর্তৃপক্ষ একটা লোক দেখানো একটা তারা মানে পার্মানেন্টলি বহিষ্কার করছে, কিন্তু আইনের শাসন থেকে যেই সাজাটা হওয়া উচিত সেটা অনেকটাই ভুলে গেছে, আমরাও ভুলে গেছি নতুন নতুন ইস্যুতে। তো আসলে কেই ফারাবি আর তার আসলে কেনই অবস্থা। তো আপনারা জানেন যে গতকালকে নুরুল হক নুরুর সাথে থাকা আরও ২৪ জন, তাদের মধ্যে ৪ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। পরে ভিপি নুরুল হকের সাথে ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেলকে কেবিনে নেওয়া হয়। আর নুরুলের ছোট ভাই আমিনুরকে এখন রাখা হয়েছে ওএসসি বা ওয়ান স্টপ ইমার্জেন্সিতে। আর ধানমন্ডি চার্টার্ড বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র তুহিন ফারাবিকে রাখা হয়েছে আইসিইউতে লাইফ সাপোর্টে। তুহিনের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলায়। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার ধানমন্ডি চার্টার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন ফারাবি আসলে ঢাকা ইউনিভার্সিটির ওই ডাকসুর কক্ষে আসলে কিভাবে গিয়েছিল যেখানে এই হামলা করা হয়। তো এটা নিয়ে একটু বিতর্ক আছে। আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটির ব্লকের আবাসিক সার্জন মোহাম্মদ আলাউদ্দিন এই খবরটা প্রথম আলোকে নিশ্চিত করেছেন যে ফারাবির অবস্থা সংকটাপন্ন। তার শরীরে খিঁচুনি হচ্ছে। ৩ জন জরুরি বিভাগের আইসিইউতে আছেন, বাকি ২০ জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন স্থানে ভোঁতা অস্ত্র বা ভোঁতা কোনো কিছু দ্বারা আঘাত করা চিহ্নগুলো পাওয়া গিয়েছে। আর এখন ঘটনার সূত্রটা যেভাবে হয়েছে আমি দেখলাম আপনার কয়েকটা পত্রিকা থেকে, এই রেফারেন্সটা একটু মনে হলো যে পজিটিভ। যে দুপুর ১২টায় মুক্তিযুদ্ধ মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। সংগঠনটি মিছিল করে ডাকসু ভবনের দিকে আসে। এ সময় নুরুল হকের সাথে থাকা আরও কিছুজন মানে ২০-২৫ জন ছেলেদের একটা টিম তারাও ডাকসু ভবনে প্রবেশ করছিল। তো ওই প্রবেশের দ্বারে মানে গেটের সামনে দোনো পক্ষের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ বনাম নুরুল হকের সাথে থাকা ছেলেদের মধ্যে একটু বাকবিনিময় হয়। এখানে বোঝাই যায় যে মুক্তিযুদ্ধ মঞ্চের যাই ব্যাকগ্রাউন্ড যেটা আমরা বুঝি এটা ছাত্রলীগেরই আপনার একটা অংশ হয়ে গেছে। যদিও মুক্তিযুদ্ধ মঞ্চ নামক এটা নাম দেওয়া হয়েছে, আমার আগের ভিডিওটি যারা দেখেননি দেখে নেবেন যে আসলে মুক্তিযুদ্ধ মঞ্চটা কি। এটা বেসিক্যালি মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে কোনো এখানে স্পেশাল কোনো টিম না। এটা হচ্ছে যে আপনার স্বেচ্ছাচারিতা কইরা মানে আসলে কি বলবো, মানে মুক্তিযুদ্ধের নামটা যেখানে ইচ্ছে এখানে ট্যাগ লাগাইয়া এক ধরনের রাজনীতি করার জন্য এই মুক্তিযুদ্ধ মঞ্চ তৈরি করা হয়েছে। তো তাদের সাথে এখানে আপনার একটু স্ল্যাং হয় অথবা একজন আরেকজনকে গালাগালি করে। তো এই পর্যায়ে আপনার যখন পরিস্থিতি গরম হয় তখন নুরুল হক নূর তার টিমকে নিয়ে ডাকসুর ভিতরে তার রুমে চলে যায়। তো রুমে চলে যাওয়ার পরে আপনার ডাকসু ভবনের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, তারপর আছেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এবং তাদের অনুসারীরা আপনার ডাকসু ভবনের সামনে আইসা ডাকসু ভবনের দিকে ইটের টুকরা পাথর টাথর এগুলো তারা নিক্ষেপ করে। এই সময় নুরুলের নির্দেশে ডাকসু ভবনের কর্মীরা ভবনের মূল গেটে তালা লাগিয়ে দেন। ভবনের মূল গেটে তাদের সেফটির জন্য তালা লাগিয়ে দেন। সাদ্দাম হোসেন এক পর্যায়ে বাইরে থাকা নিজ সংগঠনের ও মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের সেখান থেকে সরে যেতে বলেন যাতে এখানে কোনো বিপদ আপদ না হয়। তো এ পর্যন্ত শুনে সাদ্দাম হোসেনের প্রতি আমার একটা ভালো লাগা কাজ করছে যে না মনে হয় ছেলেটা ঠান্ডা। তবে পলিটিশিয়ান তো পলিটিক্স করতে করতে আসলে মাথা আউলাই গেছে, কারণ এই সাদ্দাম হোসেনও কিন্তু ডাকসুর এজিএস। তো ডাকসুর এজিএস হওয়ায় তিনি মেইন গেটের সামনে এলে ডাকসুর কর্মীরা কিন্তু গেট খুলে দিতে বাধ্য হন। তিনি প্রথমে করেন কি, তার সাথে থাকা ছাত্রলীগের কর্মীদের আর মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের দূরে সরাইয়া তিনি প্রথমে মেইন গেটটা খোলান, কারণ মেইন গেটটা যেহেতু তালা লাগানো হয়েছিল। তখন সাদ্দাম, সঞ্জিতের মঞ্চের কর্মীরা
গেট খোলার সাথে সাথে ভেতরে প্রবেশ করে। আপনি দেখেন আমরা এমনিতে বিভিন্ন ইস্যুতে আসলে যখন আমরা বলি যে বাংলাদেশে নানান ধরনের সমস্যাগুলোর মধ্যে একটা হচ্ছে সংখ্যালঘু নির্যাতন। তো আমি সবসময় আমার বক্তব্যগুলোতে একটা জিনিস আপনাদেরকে বলার চেষ্টা করি যে কিছু, কিছু সময় এই যে সঞ্জিত চন্দ্র দাস তিনি কিন্তু একজন হিন্দু ভাই। কিন্তু এখানে তিনি কিন্তু হিন্দু হিসেবে যাননি। তিনি এখানে গেছেন ছাত্রলীগের কর্মী হিসাবে। এখন কালকে যদি সঞ্জিত চন্দ্র দাসকে ২-৪ দিন পরে বা কোনো কারণে সঞ্জিত চন্দ্র দাসকে এরকম ধোলাই দেওয়া হয়, অনেকে আবার বলবেন যে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আমি সবসময় বলি যখন রাজনৈতিক কোনো কর্মী হয়ে যায় তার কিন্তু ধর্মের পরিচয় থাকে না, সে দলের পরিচয় মানে প্রমাণ করে। এখানে সে ছাত্রলীগের নেতা হিসেবেই গেছে। যাওয়ার পরে আপনার কি বলা হয় যে রুমের ভিতরে গিয়ে নুরু সহ তার যেই বন্ধু-বান্ধব ছিল এখানে বা অন্যান্য নেতাকর্মীরা ছিল তাদেরকে দরজা বন্ধ করে লাইট অফ করে পিটায়। দরজা ভাইঙ্গা পর্যায়ে ঢুইকা যায় এই যে মারামারি শুরু করে। এখন এইখানে ছাত্রলীগের সাদ্দাম তিনি আপনার এখানে একটা বিষয় নিয়ে আসছেন যে তিনি কেন আসলে বহিরাগত স্টুডেন্ট এখানে আনছেন। এখন এইটা আমি জানি না এটা যে ডাকসুর কোড অফ কি বলা হয় যে কোড অফ যেটাই হোক মানে ডাকসুর কোডে কি এরকম নিয়ম আছে কিনা যে বহিরাগত স্টুডেন্টকে সাথে নিয়ে ডাকসুতে ঢুকা যায় কিনা। এখানে সাদ্দাম এই প্রশ্নটা তুলেছেন। তো নুরু এইখানে যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন তার উত্তরটা কিন্তু যৌক্তিক একদিক থেকে। কেন? কারণ আমি নুরু যে মাইর খাবে এটা কিন্তু খুব স্বাভাবিক। মানে আমরা আশা করছিলাম তিনি মাইর খাবেন। এই আশা মানে ওই আশা না। যে আমি চাচ্ছি না। আশা আর চাওয়া দুই জিনিস। আবার মিজানুর রহমান আজহারীর মতো আমারে ধুইয়েন না। আমরা জানি যে তিনি মাইর খাবেন। এখন কেমনে জানি কারণ এটা খুব স্বাভাবিক। একটা ক্ষমতাসীন দলের বিরুদ্ধে আপনি যখন এভাবে প্রকাশ্যে এতটুকু বুক ফুলে কথা বলবেন, মাইর না খাওয়াটা অস্বাভাবিক। মনে হচ্ছিল সরকারের কোনো এটা হয়তো কোনো অংশবিশেষ নাটকের কিনা। অনেকে এটা এরকম মনে করেছেন। আমি দেখেছি যারা বড়, বড় সাংবাদিক। কিন্তু যখন মাইর খেয়েছেন তখন আমরা বুঝতে পারছি যে না এটা স্বাভাবিক প্রক্রিয়া যে নুরু মাইর খাবে। তো নুরু জানে যে নুরু মাইর খাবে আর এই মাইর খাওয়ার ভয়েই তিনি তো আসলে কোনো ব্যক্তিগত রক্ষী বাহিনী রাখার সুযোগ নাই। তো তিনি করেন কি তার যে একনিষ্ঠ অনুসারী ভক্তরা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে, সে যদি ঢাকা ইউনিভার্সিটিতে আছে তা না। তো যার কারণে তিনি ব্যক্তিগত নিরাপত্তার জন্য এরকম অনেক কিছু কিছু পোলাপাইন তার সাথে থাকে। এখন যারা তার সাথে থাকেন তাদেরকেও ভবিষ্যতে খেয়াল রাখতে হবে যে আসলে এই যে ফারাবীর যদি মারা যায় আল্লাহ তারে বাঁচাই রাখুক, আল্লাহ তারে হেফাজত করুক, আল্লাহ তারে সুস্থ করে তুলুক। যদি ফারাবি মারা যায় এই খেসারত কিন্তু ছাত্রলীগের আর এই যে নামধারী মুক্তিযুদ্ধ মঞ্চ এটার ব্যাপারে কিন্তু বাংলাদেশের কি বলে হিউম্যান রাইটস থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতারাও কিন্তু বলেছেন এই যে মুক্তিযুদ্ধ মঞ্চ এটা কিন্তু একটা কি বলে মুক্তিযুদ্ধ ট্যাগকে ব্যবহার করে অসৎ উদ্দেশ্য কিন্তু এটার মাধ্যমে পরিচালনা করা হচ্ছে। কিছুদিন আগে যে কি বলা হয় আপনার এই নুরুদের উপরে আরেকটা হামলা করা হয়েছিল এই মুক্তিযুদ্ধের মঞ্চের পক্ষ থেকে। তো সেই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করেছিল বাংলাদেশের অনেকে। আমরা এটা নিয়ে অনলাইনে কথা বলি, তার মানে আমরা পাইলেও এই মুক্তিযুদ্ধের মঞ্চের যারা কর্মী আছে পিটাইতে আসবে আশিস বাবা আমরাও মুক্তিযুদ্ধের পোলাপাইন। আমরাও অতীতে কোনো না কোনো দলের রাজনীতি করি কিন্তু তোদের মতন এরকম নোংরামি করি না। এটা মাথায় রাখতে হবে যে সারা বাংলাদেশের সব ছাত্রলীগ কর্মী কিন্তু একরকম না। এমনও জায়গা আছে যে গেলেই মুক্তিযুদ্ধ মঞ্চের যারা কর্মী আছেন তাদেরকে ছাত্রলীগের তারা টাইনা পিঠের ছাল তুলে দিবে, এমন ছাত্রলীগ কর্মীও কিন্তু বাংলাদেশে আছে। যদিও ছাত্রলীগ অনেকটা বদনাম, কিন্তু সব ছাত্রলীগ মানে কিন্তু খারাপ না। মুক্তিযুদ্ধ মঞ্চের কর্মীদের এটা মাথায় রাখা উচিত যে তাদের এই নষ্টামি আর নোংরামির সাথে মুক্তিযুদ্ধের ট্যাগ ব্যবহার করে যা খুশি তা করা এটা কিন্তু সাধারণ ছাত্রলীগ যারা যারা অরিজিনালি ছাত্রলীগ করে তারা কিন্তু এগুলো পছন্দ করে না। কিন্তু এখন এটা বুঝবে কে? আর এগুলোর ব্যাপারে সরকারের খুব কঠিন সিদ্ধান্ত নেওয়া উচিত। আজকে সাধারণ ছাত্র সংরক্ষণ পরিষদ থেকে সারা বাংলাদেশে ধর্মঘট ডাকা হয়েছে। হয়তোবা এই ধর্মঘট পালন হবে, হয়তোবা বিভিন্ন জায়গায় এটার এগেনস্টে কোনো ধর্মঘট হওয়ার সুযোগ থাকবে না। বাট আমি এখানে একটা কথা বলতে চাই যে ছাত্রলীগের খুবই দুর্দিন এখন সামনে আসছে। ছাত্রলীগ বিভিন্ন সময় বিভিন্ন রকমের অপকর্ম করে কতিপয় নেতাকর্মী, কতিপয় করাপ্টেড নেতাকর্মী ক্ষমতার লোভে, চাটুকারিতার লোভে, তারপর হচ্ছে আপনার ধান্দাবাজি, টেন্ডারবাজি, নেতাদের খুশি করার জন্য কতিপয়, আমার মনে হয় যে 10% ছাত্রলীগ কর্মী আছে যারা এগুলা করে। আর 90% ছাত্রলীগ যারা করে, অরিজিনালি যারা বঙ্গবন্ধুর আদর্শকে ভালোবাসে, তারা কিন্তু হক কথা বলে, সত্য কথা বলার চেষ্টা করে। কিন্তু ওই যে দাম নাই, সত্যি কথা বললে কমিটিতে জায়গা হয় না, চাটুকারিতা না করলে জায়গা পাওয়া যায় না। আর সমাজের মধ্যে 10% খারাপ মানুষই 90% ভালো মানুষকে কন্ট্রোল করে প্রত্যেকটা সরকারের সময়। এটা আমরা দেখছি। খারাপ মানুষের সংখ্যা হাতে গোনা। এই মুক্তিযোদ্ধা মঞ্চকে ব্যান করা হোক, এটা কেন তো আসলে করা হয়েছিল 2018 সালে যেই উদ্দেশ্যে করা হয়েছে, উদ্দেশ্যের সাথে এটার কোনো সম্পৃক্ততাই নাই। এটা এখন একটা ছাত্রলীগের সংগঠন বা আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠন হিসেবে এটা তাদের পরিচয় প্রকাশ করছে। এর থেকে বড় পরিচয় প্রকাশ করছে তারা ছাত্রলীগ থেকেও বেপরোয়া। তারা ছাত্রলীগ থেকেও বেপরোয়া। যদিও ছাত্রলীগের যিনি ভারপ্রাপ্ত সভাপতি আছেন নায়ান খান জয়, তিনি বলেছেন ছাত্রলীগের সাথে এই সংগঠনটার কোনো সম্পর্ক নেই। বাট তারা কিন্তু ছাত্রলীগের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন।
এখান থেকে ছাত্রলীগকে বের হয়ে আসতে হবে। যেহেতু দুইজনে মিলে যৌথ সম্মেলন, যৌথ হামলা চালাইছে, তো এই ক্ষেত্রে ছাত্রলীগ কিন্তু দায় তার মানে এড়ায় যেতে পারে না। তো আমরা দোয়া করি ফারাবিকে আল্লাহ বাঁচাক, নয়তো বাংলাদেশে একটা মানে অঘটন ঘটে যাবে এই ফারাবির মৃত্যু নিয়ে, আমি যেটা দেখতেছি। আমরা দোয়া করি আল্লাহ যাতে ফারাবিকে হেফাজত করুক, নূর সহ যারা আহত হয়েছেন সবাইকে আল্লাহ সুস্থ করে দিক। এই দোয়া প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।